আজকে আমরা এই কর্মসূচিতে কেন মিলিত হতে বাধ্য হয়েছি? গত 11 তারিখ মধ্যরাতে, অর্থাৎ রাতের অন্ধকারে, কারা রাতের অন্ধকারে মূর্তি বসানো হোক বা এই জাতীয় কর্মসূচি যারা করে, যদি এটা সৎ কর্মসূচি হয়, সমস্ত অংশের জনগণের গ্রাহ্যের কর্মসূচি হয়, রাতের অন্ধকারে করবে কেন? হাজার হাজার লাখো লাখো মানুষকে সাক্ষী করে অগ্রিম জানান দিয়ে এটা ভগবান রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করবেন। কিন্তু এখানে মূর্তি ভগবান রামচন্দ্রের ঠিক, কিন্তু এই কর্ম যারা করেছেন তারা অন্ধকারের চির ছাড়া তাদের কিছু বলা আমাদের পক্ষে আর নতুন কোনো শব্দ বের করা কঠিন। তারপর দিন আরেকটা ঘটনা এখানে হয়েছে। ঘটনা হয়েছে বললে ভুল হবে। সারা দেশে একটা গভীর চক্রান্ত চলছে দেশের বর্তমান সরকারের, তার যে হীন কায়েমি স্বার্থ পূরণের লক্ষ্যে এই দেশে বিভাজনের রাজনীতি, এদেশের একটা অংশে জনগণকে তাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে কিভাবে এটা ভীতির পরিবেশ তৈরি করে, বিভাজন সৃষ্টি করে সেরকম পরিবেশ তৈরি করা যায়, এরকম একটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক আইন তৈরি হয়েছে সংখ্যাগরিষ্ঠের জোরে। তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে একটা মিছিল ছিল। এই মিছিলে একটা অপ্রীতিকর ঘটনা হয়েছে। এতেও এই কৈলাসহরবাসী, তার সাথে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা ব্যথিত, আমরা বিচলিত। এই জায়গায় প্রথমত জননেতা বৈদ্যনাথ মজুমদার, তিনি সিপিআইএম এর টিকিটে বিধায়ক হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন। বলুন তো আপনারা, শুধু কৈলাসহরবাসী না, সারা ত্রিপুরাজ্যের মানুষের কাছে বৈদ্যনাথ মজুমদার একজন দরদি অভিভাবক। বৈদ্যনাথ মজুমদার একজন সমাজ সংস্কারক। বৈদ্যনাথ মজুমদার এই যুগে যখন বিভিন্ন রাজনৈতিক দলের উঁচু পদে থেকে শুরু করে একদম নিচু তলা অবধি আমরা ত্রিপুরাজ্যের মধ্যে বর্তমান শাসক দলের মধ্যে তো আমরা অহরহ দেখছি যে ধরনের অবক্ষয়, অন্যায়, অত্যাচার এবং চরিত্রের বিকার, তার বিরুদ্ধে, তার বিপরীতে বৈদ্যনাথ মজুমদার এই যুগে এবং আগামী বহু দিনের জন্য, বহু যুগের জন্য একটা অনুকরণীয় চরিত্র। কোন একটা রাজনৈতিক দল করলেই তিনি শুধু সেই রাজনৈতিক দলের নেতা হন না, সেই রাজনৈতিক দলের সম্পদ, তার মধ্যে তিনি সীমাবদ্ধ থাকেন না, তিনি জননেতা হতে পারেন, সকল অংশের মানুষের অভিভাবক হতে পারেন।
সেই বদ্রীনাথ মজুমদারের মর্মর মূর্তি, পূর্ণাবয়ব মূর্তি 2018 এরকম সরকার বদলের পরে তখনও এই কাপুরুষেরাই রাতের অন্ধকারে ভেঙে ফেলে, দিনের বেলা ভাঙতে সাহস করেনি। আজকে তারা কি বলছে? কে বা কারা মূর্তি ভেঙেছে আমরা জানি না, কারা এরকম কুকর্ম করেছে আমরা তাদেরকে চিনি না। তাহলে আজকে আমরা শ্রীরামপুরে সেখানে একটা পার্টি অফিসে যাব, সেখান থেকে সে মূর্তি দেখে সেখান থেকে এখানে মিছিল করে আসব। কারা সেখানে সমবেত হয়েছে সকাল থেকে? গত 11 তারিখ মধ্যরাতে যখন এই মূর্তি ভাঙা হলো, পরদিন সাইকেলে, মোটর সাইকেলে কিছু লোক কারা বিজয় উৎসব করলো? তারা কারা? 2018 পরও সে মূর্তি ভাঙার পর কারা সেখানে, শুধু শ্রীরামপুর কেন, সারা ত্রিপুরাজ্য সহ এই কৈলাস শহরে শক্তির আস্ফালন দেখালো? কারা? হ্যাঁ, 18 ইংরেজির মূর্তি ভাঙার পরও হয়তো কোনো এফআইআর হয়, এফআইআর হলেও কেউ গ্রেপ্তার হতো না। 2018 ইংরেজির পর ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় সংবিধান অচল। এখানে যারা রাতের অন্ধকারে কেন, দিন দুপুরে বিরোধী দলের পার্টি অফিসে আগুন লাগায়, লুটপাট করে, বিরোধী সমর্থকদের সম্পদ ধ্বংস করে, মাথা ফাটায়, রক্তাক্ত করে, তাদের বিরুদ্ধে এফআইআর হলে পরে গত 7 বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে সেই এফআইআর কার্যকরী হয় না। হয়তো গত 11 তারিখ মধ্যরাতে এই বেদি দখল করে এখানে ভগবান রামচন্দ্রের মূর্তি বসানোর পরও হয়তো কোনো এফআইআর হয়নি। কিন্তু যারা অপরাধ করেছে, যারা এই অপকর্মটা করেছে, আপনারা কি নিশ্চিন্ত ঘুমোতে পারছেন? আপনারা কি মনে করছেন আপনাদের কেউ চিনতে পারছে না? আপনারা কি বলতে পারছেন যে না, কোনোদিনই ভারতবর্ষের সংবিধানের হাত আপনাদের কাছে পৌঁছবে না? তারা জানে তাদের এই অপরাধ কেউ ক্ষমা করবে না, এই অপরাধের শাস্তি তাদেরকে পেতেই হবে। কিন্তু তারপরও শুধু এই শ্রীরামপুরে কেন, বদ্রীনাথ মজুমদারের মূর্তির উপরে কেন, গত 18 ইংরেজির পর ত্রিপুরাজ্যের এরকম বহু জায়গাতে, সে বিলোনিয়া যেদিন 2018 3রা মার্চ বিজেপি সংখ্যাগরিষ্ঠতা আসন পেয়ে গেছে, বিকাল 3টাতেই বিলোনিয়াতে মহামতি কমরেড লেনিনের মূর্তি ভাঙা থেকে শুরু করে আরো অসংখ্য মূর্তি, দশরথ দেবের মূর্তি, নৃপেন চক্রবর্তীর মূর্তি, ইন্দিরা গান্ধীর মূর্তি, রাজীব গান্ধীর মূর্তি, আরো বহু, এই তাণ্ডব শুরু হয়েছে। এফআইআর হলেও সেই এফআইআর গুলি হয়তো বা কোনটা কার্যকরী হয়, কিন্তু কেন গুলো করতে হচ্ছে? করতে হচ্ছে এই কারণে আজকে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন
সেই কেন্দ্র থেকে জননেতা বৈদ্যনাথ মজুমদার বহুবার প্রতিনিধিত্ব করেছে। বৈদ্যনাথ মজুমদারকে কোন ধরনের বেআইনি পথে চোখ রাঙিয়ে, কালো টাকা বিলিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সেখানে ভোট দিতে হয়নি। বৈদ্যনাথ মজুমদার সেই কেন্দ্রে প্রথম দিকে হেরেছেন এবং এরপর বারবার জিতেছেন। এবং তিনি শুধু চণ্ডীপুর কেন্দ্র না, আজকের এই ঊনকোটি মহকুমা না, আজকের ত্রিপুরা রাজ্যের পরিকাঠামো উন্নয়নে যোগাযোগ, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, তার সাথে অর্থমন্ত্রী হিসাবে একদা অতি পিছিয়ে থাকা এই ত্রিপুরা রাজ্যের অর্থনীতিকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে সারা দেশের মধ্যে অন্যতম সচ্ছল এবং সুশৃঙ্খল একটা অর্থনৈতিক এবং শৃঙ্খলায় পরিচালিত একটা সরকারের তৈরি করার যে টিম, সেই টিমের অন্যতম কাণ্ডারি হিসেবে কাজ করেছে। বিগত বিধানসভা নির্বাচনে একদিকে ত্রিপুরা মথা তাদের সে গোপন সলা পরামর্শ, সেখানে তারা জিতবে না তা জেনেও একজন প্রার্থী দিয়ে সেখানে আরেক দিক থেকে কালো টাকা, মিথ্যা প্রতিশ্রুতি, আরো নানা ধরনের অপকর্ম দিয়ে জিতে এসছেন অল্প ভোটে। কিন্তু বৈদ্যনাথ মজুমদারের দেওয়া জুতোতে পা গলিয়ে এই জুতো নিয়ে হাঁটতে পারছেন না। যদিও 18তে যখন মূর্তিটা ভাঙা হয় তখন তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি, আরেকজন করেছিলেন, তিনি হেরেছেন তপনদার কাছে। কিন্তু সেখানে বেদিটা ছিল, সেই বেদিতে আপনারা কৈলাসহরের মানুষ এবং আমরা বিশ্বাস করি শুধু সিপিআইএম এর লোক না, সিপিএম দরদি, তার বাইরের লোক আরো অনেকে বৈদ্যনাথ মজুমদারের প্রতি যারা গুণমত্ত মানুষ তারা তৈরি হচ্ছেন। আপনারা নতুন করে মূর্তি বানিয়ে সেখানে বসাবেন। কাজেই সেই বেদিকেই ভয় পাচ্ছে। আর সেই জায়গায় যদি আবার বৈদ্যনাথ মজুমদারের মূর্তি বসে, সে মূর্তিতে নিশ্চয় জীবন থাকবে না। আমরা কমিউনিস্টরা কোন মূর্তিতে প্রাণ থাকে বিশ্বাস করি না, কিন্তু একটা প্রতীক, সে বেদির প্রতি ভয়, আর প্রতীকটা যখন নির্মিত হবে সেখানে বসবে। আজকে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে আমাদের সমাজের অবক্ষয় ঘটছে, কার নেতৃত্বে? একটু কান পাতলে শোনা যায় কৈলাসহরে। ওইদিকে কুমারঘাটে দুর্ভাগ্য আমাদের, এই ঊনকোটি জেলার এখানে চারটি বিধানসভা কেন্দ্র, চারটাই ভাবে তারা দখল করে নিয়েছে। মিথ্যা প্রতিশ্রুতি, সন্ত্রাস এবং এই বিভাজনের অস্ত্র প্রয়োগ করে। তার মধ্যে 3 জন মন্ত্রী হয়েছেন চণ্ডীপুরের প্রতিনিধি, ওদিকে ফটিকরায়ের প্রতিনিধি এবং পেচারথলের প্রতিনিধি। কান পাতলে শোনা যায় প্রতিটি অফিসের মধ্যে তাদেরকে দক্ষিণা না দিলে পরে, প্রসাদ না দিলে পরে
এখানে কোনো কাজ হয় না। ত্রিপুরাজ্যের মানুষ, কৈলাসহরের মানুষ, ফটিকরায় পেচারথলের মানুষ, তারা যত দিন যাচ্ছে তারা তুলনা করছে, কই এখানে তো 25 বছর এই কেন্দ্রের প্রতিনিধি মন্ত্রী ছিলেন, উপমুখ্যমন্ত্রী ছিলেন, বহু দপ্তর সামলিয়েছেন, তখনও বিরোধী দল ছিলেন। বিরোধী দল বলে সরকারের কোনো সুবিধা পেতে, সরকারের উন্নয়নের সাথে নিজেদেরকে যুক্ত করার ক্ষেত্রেতে কোনোদিন আজকের পরিস্থিতি তৈরি হয় না। এই কৈলাসহরের মধ্যে গতকাল না পরশুদিনও পিডব্লিউডি অফিসের মধ্যে যুদ্ধ। কাদের যুদ্ধ? শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে যুদ্ধ। কে টেন্ডারের বাক্স লোড করবেন, ই টেন্ডারের নামে দখল করবেন, এবং এই টেন্ডারের যাবতীয় ভাগ কাদের কাছে যায় হয়তো আজকে কেউ নাম বলবে না, এই নামগুলো রেকর্ড হচ্ছে। সে অর্থগুলো কোথায় পুঞ্জীবিত হয়? তাদের বাড়িঘরের চেহারা এখানে না, শুধু চণ্ডীপুরে না, ওই আগরতলার এয়ারপোর্টের কাছে আরো কত জায়গাতে খোঁজ করলে পাবেন। এই জায়গাতেই বৈদ্যনাথ মজুমদারের মূর্তি তাদের কাছে হয়। আবার এই মূর্তি থাকলে তো আমি দিনের বেলাও এখান দিয়ে যেতে আমার ভয় হবে। এবং সাফাই গাইছেন, এখন কি ছাপাই গাইছেন? উনার কাছে নাকি 20-25টা দরখাস্ত, পঞ্চায়েতের কাছে 200টা দরখাস্ত। দেখান দেখি একটা। হিম্মত থাকলে, সৎসাহস থাকলে কালকে একটা দেখান তো কৈলাসহরবাসীকে। আর এই কাজটা করাতে গিয়ে আপনারা যাদেরকে বলেন আপনারা রাম ভক্ত, আপনারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান কারোর প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নেই। ভারতের সংবিধান হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত অংশের মানুষের জন্য তিনি সংখ্যাগরিষ্ঠ হন, সংখ্যালঘিষ্ঠ হন, সমান অধিকার দিয়েছে। রাষ্ট্রকে সমস্ত অংশের, সমস্ত ধর্ম বিশ্বাসকে সমানভাবে মর্যাদা দিতে হবে। তাহলে আপনি ধর্মের প্রতি ভগবানের মূর্তি প্রতিষ্ঠা করবেন রাতের অন্ধকারে কেন? রাতের অন্ধকারে তো চোর দাওর তারা না করে এসব কাজ। তো সেদিক থেকে যারা এই কাজটা করলো এরা রামকেও শ্রদ্ধা করে না, এরা ভগবান রামচন্দ্রের শত্রু। ভগবান রামচন্দ্রকেও তারা কলঙ্কিত করলো। আপনারা জানেন, যদিও এই ঘটনার একটা আপাত মীমাংসা করেছে, যদিও মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, আমাদের দেশের সংবিধান অনুযায়ী হয়নি, তারপরও সুপ্রিম কোর্ট সেই অযোধ্যাতে রাম মন্দির বসাতে, যাই হোক, এটার একটা জায়গাতে এসছে। তো সেখানে আপনারা বলছেন অযোধ্যাতে বাবরি মসজিদ হওয়ার কারণে 500 বছর নাকি ভগবান রামচন্দ্র বেঘর ছিল। তো আপনারা এখন ঘর ছাড়া করলেন কেন? এখানে ওখানে 500 বছর লড়াই করে আপনারা মন্দির নির্মাণ করেছেন, ঠিক আছে, ভালো কাজ করেছেন। সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে সবার জন্য শিরোধার্য, আমরা এগুলো নিয়ে আর প্রশ্ন করছি না। সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। যদিও জাস্টিস, ন্যায়, বিচার মানেটা কি ন্যায়ের মধ্যে হবে, যুক্তির মধ্য দিয়ে হবে, এটা হয়নি। এরপরও সুপ্রিম কোর্ট বলেছে এটা মানতে হবে, মানুষ যেহেতু বিশ্বাস করে, ঠিক আছে, আমরা মানছি। তো ওখানে আপনারা
বেঘর রামকে ঘরে ঢুকালেন, আর এখানে রামকে নিয়ে এসে বৃষ্টি ভিজালেন, রোদে পড়লেন। কোন রাম ভক্ত আপনারা? কোন নামে শিষ্য আপনারা? কাজে আমি আবেদন জানাচ্ছি, যারা তাদের মিষ্টি কথা, তাদের মন বোলানো ভাষায় বিকশিত ভারত ইত্যাদি ইত্যাদি নানা কথায় মানুষকে যারা নানাভাবে যারা ঢুকা দেওয়ার চেষ্টা করেন, আসলে তারা রাম ভক্ত না, আসলে রাম ব্যবসায়ী। রামের নাম, রামের মূর্তি নিয়ে এরা ভোট ব্যবসা, ক্ষমতার ব্যবসা, লুটে রাজত্ব কায়েম করার জন্য ঘটনাগুলি করছে। কিন্তু তারপর প্রশ্ন করতে চাই, কেন তাদেরকে এই ঘটনাটা করতে হলো শ্রীরামপুরে? যদিও এটার সাথে এটা মিলানো একটু কাকতালীয় হবে বা এটা একটু অন্যরকম মনে হবে। কেন এই সময়তে সারা দেশে এই যে গত পার্লামেন্ট অধিবেশন যে একটা আইন আনলো, দেশের একটা ধর্মীয় সংস্থা তাদের অধিকারের উপরে অনধিকার চর্চা করে, যা আমাদের সংবিধান পারমিট করে না, আজকে এটা করতে হচ্ছে কেন? সুধীর সজ্জন মন্ডলী, একটু গভীরভাবে ভাবা দরকার, অনুধাবন করা দরকার। এরা মুখে বলছে বিকশিত ভারত, ভারত নাকি বিশ্বগুরু হয়ে গেছে, অর্থনীতির দিক থেকে, সব দিক থেকে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে নাকি এই ভারতবর্ষকে সারা পৃথিবী এখন সেলাম করে। যদি তাই হয়, আপনাদেরকে এইভাবে রামের নামে এরকম রাতের অন্ধকারে আবেগ তুলতে হবে কেন? আরেকটা ধর্মের সম্পত্তি তার উপরে কর্তৃত্ব করার জন্য এইভাবে সংবিধান লঙ্ঘন করে কেন আইন তৈরি করতে হবে? আসল কথা হলো, ভারতবর্ষের মানুষ তাদের সমস্ত ধরনের জারি জুরি বিগত 11 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই দেশের মধ্যে যে ঘটনাগুলি চলছে তা ঘটছেন। গত 2024 গত বছরের অষ্টাদশ লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন, হ্যাঁ, ত্রিপুরার যে 2টি লোকসভা কেন্দ্র হয়তোবা ছাপ্পা ভোট দিয়ে প্রহসন করে নিয়ে যেতে পারে, সারা দেশে কি রেজাল্ট হয়েছে? মাত্র প্রতি 100টা ভোটে ভারতীয় জনতা পার্টিকে মাত্র 36 জন মানুষ ভোট দিয়েছেন, বাকি 64 জন ভোট দেয়নি। 64% মানুষ ভোট দেয়নি। স্লোগান তুলেছিল আবকি বার 400 পার। ভারতীয় জনতা পার্টি একাই 370। কেন 370? সরকার তো 273 হলে গড়া যায়, 274 বললেও তো হতো, কেন বললো 370? 370 মানে হলো আমাদের দেশের সংবিধান। ভারতের স্বাধীনতা সংগ্রামীরা দীর্ঘ 250 বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে হাজার হাজার মানুষ তার জীবনের বলিদানের বিনিময়ে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, সেই আন্দামানের কালা পানিতে যাবজ্জীবন কারাদণ্ডিত হয়ে এই দেশ স্বাধীন করে সারা দেশের মানুষের যে অভিজ্ঞতা, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে স্বপ্নের ভারত, সে অনুযায়ী ডক্টর বি.আর. আম্বেদকর আমাদের সংবিধান রচনা করেছেন। এই সংবিধানে হিন্দু মুসলমান সবার অধিকার সমান থাকবে। সে লড়াইয়ে
এই ভারতীয় জনতা পার্টির পূর্বসূরীরা, আরএসএস, হিন্দু মহাসভা, এদের কোনো যুগ নেই। একজন শহীদের নাম তারা বলতে পারবে না। আন্দামানের জেলে সেইভাবে জেল খেটে এসছে, একজনের নাম করতে পারবে না। হ্যাঁ, একজনের নাম তারা করতে পারে, তার নাম হলো সাভারকার। তিনি চারবার ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়ে, আমি জেল থেকে বেরিয়ে জীবনের কখনো ব্রিটিশের বিরুদ্ধে আওয়াজ তুলব না। জেল থেকে বেরোবার পরও 1924 সালে 47 ভারত স্বাধীন হয়েছে, আরো 23টি বছর ইংরেজ ছিল, একটিবারের জন্য এই সাভারকার ব্রিটিশের বিরুদ্ধে কথা বলেনি। তারা স্বাধীনতা সংগ্রামের পেছনে ছুরি মেরেছেন। তারা অস্বীকার করেছেন আমাদের এই সংবিধানকে, তারা অস্বীকার করেছেন আমাদের তেরঙ্গা ঝান্ডাকে। তার প্রমাণ গত 14 এপ্রিল। আজকে আমি সকালবেলা কৈলাসহর আসার পথে ঢুকে এসেছি। আগরতলা যাওয়ার পথে দুর্গাচমনি ব্লক, এই ব্লকের পাশে একটা গ্রাম, একটা তপশিলি গ্রাম, সবাই মিলে ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্ম জয়ন্তী পালন করছিল। সেখানে গিয়ে এই ভারতীয় জনতা পার্টির লোকরা আক্রমণ করে একজন আমাদের কর্মীর মাথা ফাটিয়েছে। ওটা তো কোনো ভোটের সভা ছিল না, ওটা তো কোনো বিজেপির বিরুদ্ধে কোনো স্লোগান এখানে সেখানে উঠেনি। সেখানে তো গত পঞ্চায়েতে ভোট লুট করে আজকে ব্লকের সমস্ত সম্পদ চুরি করা নিয়ে কোনো কথা হয়নি। তারা আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে, ফুল মালা দিয়ে আলোচনা করছিল আম্বেদকরের জীবনী, আম্বেদকরের স্বপ্ন, আর সেখানে গিয়ে হামলা করেছে। তার অর্থটা কি? 1947-এর আগে, 1942-এর সেই ভারত ছাড়ো আন্দোলনের সময়তে, 1929-30-এ যখন প্রথম আনুষ্ঠানিকভাবে তেরঙ্গা ঝান্ডা উঠে, প্রতিবারেই এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, হিন্দু মহাসভারা তার বিরোধিতা করেছে। সেই বিরোধিতার জের আজকেও আম্বেদকরের জন্মদিবস পালন করতে গিয়ে সেখানে আজকে আক্রমণ হয়। তারাই তো কাজগুলি করবে। এবং সারা দেশে আজকে যত দিন যাচ্ছে তাদের মুখোশ মানুষ চিনতে পারছেন, তাদের ব্যর্থতা বেরিয়ে আসছে। গত লোকসভা নির্বাচনে ওই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, এই দুজনকে ভর করে কোন রকমে আজকে সরকারের টিকে থাকতে হচ্ছে। কিন্তু কোন দিন চলে যাবে, হ্যাঁ, আপাতত ভাবে তারা নিশ্চিন্ত। আপাতত ভাবে নীতিশ এবং চন্দ্রবাবু নাইডু হয়তো কিছু বলছে না, কিন্তু নীতিশ এবং চন্দ্রবাবুরাও অনন্তকাল থাকবেন এই গ্যারান্টি নেই। কাজে তার জন্যই রাজ্যে রাজ্যে যেখানে যেখানে তাদের শাসন আছে, এই ত্রিপুরা রাজ্যের মধ্যেও যতদিন সরকারে থাকবে লুট চালাতে হবে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে পঞ্চায়েত থেকে মহাকরণ, দুর্নীতি ত্রিপুরা রাজ্যের মধ্যে যেন এটাকে সম্পূর্ণ অফিসিয়াল করা হয়েছে। পার্সেন্টেজ ছাড়া কোনো কাজ হয় না। তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ চতুর্দিকে, এবং এদিকে কাজ নেই, কর্ম নেই। এই যে গত সংক্রান্তি গেল, চৈত্র সংক্রান্তি মাস পয়লা, বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে, এই সময়গুলোতে একদিকে ত্রিপুরীদের গড়িয়া উৎসব, হিন্দু বাঙালিদের গাজন উৎসব, কামাই, চাকমাদের বিজু, মগ সম্প্রদায় যেখানে আছে তাদের সংগ্রাম, গরিব হোক ধনী হোক, এই সময়টাতে
অল্প স্বল্প রোজগার করে আনন্দ ফুর্তি সেখানে করেন। সরকার রেগা, টুয়েব আরো নানাভাবে অসংখ্য কাজ দেন। চৈত্র মাসের শেষ এবং বৈশাখের প্রায় 10 তারিখ অব্দি উৎসবগুলো চলে। গ্রামীণ কর্মসূচিতে কর্মসংস্থানের এই প্রকল্পগুলোতে অসংখ্য কাজ হয়। সেই টাকা শহরে আসে, বাজারে আছে, গম গম করে। এবার দেখেছেন আপনারা দমন থেকে সাবর, চৈত্র সংক্রান্তির দিন, এমনকি মাস পয়লার দিন জলের জন্য কোথাও কোথাও রেশনের জন্য, কোথাও 5-6 মাস ধরে রেগার মজুরি দেওয়া হয় না, তার দাবিতে রাস্তা রোখো। এই ত্রিপুরাজ্যের মধ্যে এই ছবি আমরা কোনোদিন দেখতে পাইনি। ত্রিপুরাজ্যের মধ্যে বলে কোনোদিন আমাদের শুনতে হয়নি। কাজে এগুলোতে মানুষ ক্ষুব্ধ হচ্ছে, মানুষ প্রতিবাদে নামছে, মুখ খুলছে। কাজে তাদের দরকার এরকম কিছু মশলা, কোথাও মূর্তি ভেঙে, আর অন্য দিক থেকে সারা দেশব্যাপী রাজ্যব্যাপী ওয়াকফের মতো এরকম বেআইনি আইন প্রণয়ন করে কিভাবে একটা গোলযোগ তৈরি করা যায়। ওয়াকফ নিয়ে কি হচ্ছে আপনারা নিশ্চয়ই খবর রাখেন। এখন অবধি সুপ্রিম কোর্টে 73টি মামলা হয়েছে। আমাদের দেশের বিভিন্ন হাইকোর্টগুলোতে, আরো নিম্ন আদালতগুলোতে আরো অসংখ্য মামলা হয়েছে। মাননীয় সুপ্রিম কোর্ট সমস্ত মামলাগুলোকে একত্রিত করে গত 16 তারিখ থেকে শুনানি শুরু করেছেন। চূড়ান্ত রায় কোর্টই দেবে। কিন্তু কোনো একটা মামলা হলে এগুলো নিয়ে যে চর্চা হয়, অর্থাৎ শুনানি হয়, তা থেকে বোঝা যায় মাননীয় সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করছে সরকারি উকিলকে, ওয়াকফ সম্পত্তি তো সরকারের দেওয়া বন্দোবস্ত জায়গা না। ওয়াকফ সম্পত্তি কি? ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা মৌখিকভাবে হোক বা কাগজপত্র করে ধর্মীয় কাজের জন্য, সামাজিক কাজের জন্য দান করে যান। কেউ জমি দান করেন, কেউ অর্থ দান করেন, কেউ সোনারূপা দান করেন, কেউ নানাভাবে দেন। এগুলোই ওয়াকফ সম্পত্তি হিসাবে চিহ্নিত হয়। এখন সেই সম্পত্তিগুলো কিভাবে নিয়ন্ত্রিত হবে? আমাদের দেশে 1955-56 সালে ওয়াকফ আইন তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সময়েতে আরো নানাভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের এই অংশগ্রহণের মধ্য দিয়ে তার সংশোধিত হয়েছে। এই সম্পদ কিভাবে কাজে লাগবে? মোদী সরকারের হঠাৎ সেখানে চোখ গেল, নজর গেল। কি বলছে? ওয়াকফের সম্পত্তি এটা যাতে মুসলিম সমাজের মানুষ, মুসলিম সমুদায় আরো ভালোভাবে যাতে এটা ভোগ করতে পারেন, তার জন্য এই আইনের সংশোধন করতে হবে। ভালো কথা। তাহলে আপনি মুসলিম সম্প্রদায়কে দায়িত্ব দিন। তাদের যারা মাতব্বর, হুজুর, সাব্যস্তের লোক, তাদের মধ্যে অসংখ্য শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ আছেন, তাদের কমিটি করে দিন। তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সরকারও কিন্তু সহযোগিতা করে তারপর আইন তৈরি করুন। যে না, সেখানে তাদের কোনো কথা শোনা হবে না। তারা কথা বললেও, দরখাস্ত করলেও এটা গ্রাহ্য করা হবে না। যেহেতু সংসদে বিজেপি সংখ্যাগরিষ্ঠ সাংসদরা ভোট দিলে পাশ হবে, আইন পাশ করে দিল সমস্ত উজাড় আপত্তিকে ঠেলে দিয়ে। বিরোধীদের সমস্ত চেষ্টা
এটাকে নস্যাৎ করে দিয়ে রাত 12টা 1টা 2টা অব্দি আলোচনা করার পরও না তার ধমবে না। বিস্তারিত বলার সুযোগ এখানে নেই বা বিস্তারিত বলার ক্ষমতাও আমার নেই, কিন্তু সুপ্রিম কোর্টের নজরদারিতে এই গত কদিনে কি বেরিয়েছে বলুন তো? যে কৈলাসহর নাকি দক্ষিণ ভারতের কোন একটা সংস্থা একটা বালাজি মন্দির করছে এখানে কোন একটা জায়গাতে, হ্যাঁ বিলাসপুরে। তো বিলাসপুরে দক্ষিণ ভারত থেকে টাকা আসলেও, মার্বেল পাথর আসলেও, মেস্তুরে এসে খরচ করলো, এখানে যে মন্দির হবে, এই মন্দিরকে কেন্দ্র করে যদি তারা শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল করে, বলুন তো দেখি, এখানে যদি কোনো কমিটি তৈরি করে কোনো মুসলমানকে রাখবে কি সেখানে? নিশ্চয়ই না। এখানে দারুলাম পাড়া তারা সবাই খ্রিস্টান, তাদের গির্জা আছে, গির্জার কমিটি আছে, এরাও কোনো ভালো ভালো কাজ করে। বলুন তো দেখি, ওই কমিটিতে খ্রিস্টান বাদে অন্য কাউকে থাকে কিনা? তেমনি কালী মন্দির, দুর্গা মন্দির, সব জায়গায় হয়তো পূজার সময়তে যেসব জায়গাতে উদার চিত্তের কিছু লোক থাকেন, সেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক পূজা পার্বণ একটা অনুষ্ঠান সম্পাদিত করার জন্য কমিটিতে 2-1 জন রাখেন, কিন্তু পার্মানেন্ট স্থায়ী কমিটিগুলোতে কখনো হয় না। আর সেখানে এই সংশোধনীতে বাধ্যতামূলক করে দিচ্ছেন যে না, এতজন মুসলিম থাকবে আর এতজন অমুসলিম থাকবে। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারক প্রশ্ন করছেন সরকারি উকিলকে, কোন হিন্দু এরকম সংস্থা থেকে মুসলমান রাখবেন আপনারা? জবাব নেই। তারপরে বলছেন ওয়াকফে যদি কোনো পরিবার কোনো সম্পত্তি দান করে, এই লোকটা সত্যি সত্যি মুসলমান কিনা এটা যাচাই করতে হবে। কে ঠিক করে দিল আপনাকে কে প্রকৃত মুসলিম, কে অপ্রকৃত মুসলিম নয় ঠিক করার জন্য? এটা অনধিকার চর্চা। ভারতের সংবিধানের 26 অনুচ্ছেদে যে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে, প্রত্যেক ধর্ম স্বাধীনভাবে তার ধর্ম পালনের যে অধিকারের কথা বলা হয়েছে, এটাকে নগ্নভাবে এর উপর আঘাত করা হয়েছে। যাই হোক, মাননীয় সুপ্রিম কোর্টের দরবারে আছে, কি হবে জানি না, কিন্তু এগুলো কেন হচ্ছে বুঝতে হবে একটাই কারণ। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের যে অর্থনীতি আজকে তলানিতে, দেশে কৃষকদের অবস্থা সঙ্গীন, আমাদের দেশে নতুন করে কোনো কলকারখানা হচ্ছে না, কর্মসংস্থান, কর্মের বাজার আজকে মরুভূমি। আমাদের রাজ্যের মধ্যে এখানে যখন 2018-তে সরকার এসেছিল, কি বলেছিল? প্রথম মন্ত্রিসভাতে 50,000 শূন্য পদ পূরণ করার জন্য অফার তৈরি করা হবে। তারপরের 4 বছরে বা 4.5 বছরে আরো 6.5 লক্ষ 7 লক্ষ চাকুরি হবে। সেই 5 বছর গত হয়ে গেছে, আরো 2 বছর গত হয়েছে, 7 বছর। এই সেদিন বিধানসভাতে কি তথ্য দিয়েছে? সাকুল্যে 2018 থেকে এই মার্চ অব্দি মাত্র 16,000 চাকরি দিতে পেরেছে। আমরা যারা বিরোধী দলের বিধায়ক, আমরা যদি প্রশ্ন করি সরকারের শূন্যপদ কত, উত্তর হয় না। উত্তর কি বলে? উত্তর সংগ্রহাধীন। এই সংগ্রহ করতে যে কতদিন লাগবে উত্তর নাই। কায়দা করে আমরা 10 জন সিপিএমের এমএলএ, সরকারের প্রায় 60টা দপ্তর,
ছটা ছটা ভাগ করে আমরা প্রশ্ন দিয়েছি যে অমুক দপ্তর, শিক্ষা দপ্তরের শূন্যপদ কত, আরক্ষা দপ্তরের শূন্যপদ কত, বুঝতে পারেনি। কারণ এক জায়গায় গেলে পরে মুখ্যমন্ত্রীর দপ্তর বুঝতে পারে শূন্যপদ বেরিয়ে যাবে, পুলিশে কত শূন্যপদ, শিক্ষকের কত শূন্যপদ, ডাক্তারদের কত শূন্যপদ, ইঞ্জিনিয়ারদের কত শূন্যপদ, সব দপ্তর থেকে বেরিয়েছে, আমরা যোগ করেছি। আজকে আমাদের একজন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ সোশ্যাল মিডিয়াতে তুলে দিয়েছে একদম অঙ্ক হিসাব করে 51,000 শূন্যপদ আজকের দিনে আজকে অ্যাভেলেবেল। আর বাইরে কি বলে বেড়াচ্ছে, ওই বিপ্লব কুমার দেব বলেছে কি ত্রিপুরাজ্যের মধ্যে তাদের মিশন ডকুমেন্ট 83% মানে করে ফেলেছে 1.5 বছরের মাথাতে, আর বাকি 3.5 বছরের মধ্যে তো কি করবে, এই ত্রিপুরাজ্য কোথায় উঠে যাবে তিনি কল্পনাই করতে পারছেন না। ত্রিপুরাজ্যকে লাটে তুলে তারও বিদায় হয়ে গেল। এখন এসছেন ডাক্তার মানিক সাহা, প্রতিদিন বিজ্ঞাপন। এএনআই নামে একটা টিভি চ্যানেল তার সাথে চুক্তি করেছে, বছরে শুধু মানিক সাহার প্রচার করবে ত্রিপুরার ভেতরে, ত্রিপুরা রাজ্যের বাইরে, কোটি টাকার উপরে। তারপর ফ্ল্যাক্স, শহরগুলোতে বড় বড় হোর্ডিং, ডিসপ্লে বোর্ড লাগিয়ে বিকশিত ভারত, সুশাসনের ত্রিপুরা, 1 নম্বর সুশাসন, 2 নম্বর সুশাসন। আর সেই সুশাসনে আজকে রেগাই মজুরি পায় না। 51,000 শূন্যপদ আজকে পড়ে আছে। বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে বহু লড়াই করে যে সমস্ত হাইওয়েগুলি তৈরি হচ্ছে এখনো সবটা শেষ হয়নি, কিন্তু আজকে আসতে দেখেছি আমি, আপনার আউটলে গেলে দেখবেন হাইওয়ের মধ্যে প্রায় পুকুর মতো হয়ে গেছে। কেন এগুলো? এখানেও বলছেন হিন্দুকেরা, যারা বাইরের থেকে এই কন্ট্রাক্টরে এসছে, এই রাজ্যের বর্তমান মাতব্বরদেরকে পার্সেন্টেজ দিতে হয়। বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে কে কন্ট্রাক্টরকে আমরা চিন্তাবই না, আমাদের সাথে তাদের কোনোদিনও কোনো সাক্ষাৎ করার প্রয়োজনই হতো না। আমাদের কাছে তারা আসতো যখন রেলের লাইন হয়, উগ্রপন্থীরা কাজ করতে দেবে না, কিভাবে নিরাপত্তা বাহিনী করা যায়, আমাদের কাছে সাহায্য চাইতো, কিভাবে কোথাও যদি তাদের ডিজেল পেতে অসুবিধা হয়, অন্য কিছু করতে হয়, আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। আর এখন কোটি কোটি টাকা অগ্রিম তাদের দিতে হয়, একজনকে না, একজন দুজনকে না। কাজে হাইওয়ে হোক বা স্টেটওয়ে বা গ্রামীণ রাস্তা কি স্কুল কি ব্রিজ, সর্বত্র পার্সেন্টেজ। এদিকে বেকারের কাজ নেই, এদিকে অর্থের নয় ছয়, মানুষ হতাশ, বিশেষ করে যুব সমাজ। কাজে সেই যুব সমাজ যদি ক্ষিপ্ত হয়, এসবের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হয়, সরকার টিকে রাখা কঠিন হবে। কাজে নেশা, মুখে বলছে নেশামুক্ত ত্রিপুরা, আর ত্রিপুরাজ্য আজখন সারা দেশের মধ্যে নেশাদ্রব্য গ্রহণে, নেশাদ্রব্যর পাচারে ভারত সরকারের আরক্ষা দপ্তর, হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে বলা হয়, তার যে রিপোর্ট এনসিআরবি, এই ত্রিপুরা, ছোট্ট ত্রিপুরা, ওরা অন্য ক্ষেত্রেতে চেষ্টা না করতে পারলেও আজকে নেশা, অস্বাভাবিক মৃত্যু, রাজনৈতিক সন্ত্রাস, দুর্নীতিতে এই ত্রিপুরাজ্যকে সারা দেশে শ্রেষ্ঠ করেছে। কাজে এগুলো থেকে মানুষের চোখ
অন্যদিকে দাবিত করার জন্য এরা মূর্তি ভাঙছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে, ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে ওই মথাকে ব্যবহার করে আবেগ কাজে লাগিয়ে এসব করছে। সম্মিলিতভাবে তার প্রতিবাদ করতে হবে। আমি ইতিমধ্যে চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। হ্যাঁ, ঠিক আছে, কে বা কারা এখানে ভগবান রামচন্দ্রের মূর্তি বসিয়েছে, ভগবান রামচন্দ্রের মূর্তির অপমান হোক, অমর্যাদা হোক, আমরা চাই না। আমরা বলেছি সেই মূর্তিটাকে সরকারি খরচে কৈলাসহরের মধ্যে উপযুক্তভাবে কোনো একটা পার্কে, কোনো একটা জায়গায় সুন্দরভাবে সমস্ত পবিত্র আয়োজন করে বসানোর ব্যবস্থা করুন, আমরা সহযোগিতা করব। পাশাপাশি জননেতা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি যাতে এখানে যারা উদ্যোগ নিয়ে সে মূর্তি বসিয়েছিলেন সে মূর্তি পুনর্বার তৈরি করে এটা বসাতে পারে, সে পরিবেশ তৈরি করুন। আমি আজকে এই শ্রীরামপুর যাওয়ার আগে ডিএমকে ফোন করেছিলাম, আপনি কি এরকম কোন নির্দেশ পেয়েছেন? আমি তো মুখ্যমন্ত্রীর কাছে বলেছি। ডিএমকে নাকি মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছেন যেন এটা একটা তাড়াতাড়ি আপনি সলভ করুন। এখানে এসপি মহোদয় আসছেন, নতুন এসপি ভদ্রমহিলা, তিনিও আমাকে তখন বলছেন শ্রীরামপুরে, স্যার এটা নিয়ে আমরা কিভাবে এটা সেটেল করা যায় দেখছি। আমরা আশা করব সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের তার যে আকাঙ্ক্ষা, তাদের যে আকুতি, তাদের যে শ্রদ্ধা, তাদের যে ভক্তি, এটাকে শ্রদ্ধা জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং হস্তক্ষেপ করে একদিকে ভগবান রামচন্দ্রের মূর্তি যাতে এটা যথোপযুক্ত স্থানে এটাকে প্রতিস্থাপন করা যায় সে ব্যবস্থা গ্রহণ করুন। পাশাপাশি জননেতা বৈদ্যনাথ মজুমদার তিনি শুধু সিপিএম নেতা না, তিনি বর্তমান সময়েতে আমাদের দেশের রাজনীতি এবং সমাজ যেভাবে কলুষিত হয়েছে সেই জায়গায় সমাজকে পথ দেখানোর জন্য এই যুগের অন্যতম একজন অবতার। আমরা সেটাকে যাতে সেইভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি সে সুযোগ দিন, না হলে পরে লড়াই চলবে, এই লড়াই থামবে না। আপনারা এই উদ্যোগে সামিল হয়েছেন, আগামী দিনে থাকবেন এই আশা ব্যক্ত করে আবারও শুরুতে বৃষ্টি হয়েছে অনেকের, তারপরে এখানে এসছেন, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, আদাব, ইনকলাব, জিন্দাবাদ।